নমস্কার। কাল থেকে তোমাদের আইবিপিএস পিইউ এক্সামিনেশন শুরু হতে চলেছে। তো তার আগে কয়েকটা কথা বলতে চাই আমি তোমাদের সাথে। তাই জন্য বলবো ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমরা যারা অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য অবশ্যই কিন্তু হেল্প হবে। দেখো, আইবিপিএস পিইউ এক্সামিনেশনের একটা আলাদা রকমের রুট রয়েছে, যেটা হচ্ছে তার কোশ্চেন প্যাটার্ন বলো, ডিফিকাল্টি লেভেল বলো, যা কিছু রয়েছে তার কিন্তু একটা আলাদাভাবে প্ল্যান করে এক্সামিনেশন দিতে যাওয়াটা দরকার। তো তোমরা যারা প্রিপারেশন দিতে নিচ্ছিলে এতদিন ধরে, পরীক্ষা দেবে, তাদেরকে কয়েকটা কথা বলবো। প্রথমেই যেটা, যারা মোটামুটি মক টেস্টে 70 কাছাকাছি স্কোর করছো, তাদেরকে বলবো মাথা ঠান্ডা রেখে ভালো করে এক্সামটা দেওয়ার চেষ্টা করো, অ্যাকুরেসিটা মেনটেন করো। যে সকল প্রশ্নে যে জায়গায় আটকে যাবে সেখানেই সেগুলো লিভ করে নেক্সট কোশ্চেনে চলে যাও। যদি অ্যাকুরেসিটা মেনটেন করতে পারো আর তোমরা মকে যেরকম স্কোর করছো সেটা যদি মেনটেন করে আসতে পারো, তোমাদের কিন্তু প্রিলিমিনারিটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেটা নিয়ে অহেতুক টেনশন করার কোনো কারণ নেই। এবার আসছি যেটা মেজর পোর্শন রয়েছে। আমাকে অনেকেই ব্যক্তিগতভাবেও মেসেজ করো যে দাদা আমার স্কোর ইমপ্রুভ হচ্ছে না, একটা জায়গায় আটকে রয়েছি। তাদেরকে আমি বারবার একটা কথাই বলেছি যে তোমরা যেখানে আটকে রয়েছো, সেটা রিজনিং বলো বা ম্যাথস বলো বা ইংলিশ বলো, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোর ওপর কাজ করতে হবে। এছাড়া এটার কিন্তু আর কোনো রাস্তা নেই। ঠিক আছে, শুধু আমি মকের পর মক টেস্ট দিয়ে গেলাম তাহলে কিন্তু ইমপ্রুভ হবে না। মকের পাশাপাশি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে সেই লেভেলটাতে। তো সেটা তো গেল এতদিন পর্যন্ত কথা। কিন্তু এখন এই মুহূর্তে কি করবে তাদেরকে বলবো, তোমরা যে যেখানে আছো, মক টেস্ট যা দিয়েছো সেই বিষয়ের ভাবনাটাকে মাথা থেকে বের করে কালকে যে এক্সামটা রয়েছে সেক্ষেত্রে সেখানে গিয়ে একটু ফোকাস করে অ্যাকিউরেসি মেনটেন করার চেষ্টা করো। কেন এই কথাটা বলছি, কারণ তুমি দেখা গেল তুমি 70 অ্যাটেম্প করে এলে, ঠিক আছে, তারপরে রেজাল্ট বেরোলো, ক্লিয়ার হলো না, তারপরে যেদিন স্কোর কার্ড বেরোবে সেদিন তুমি দেখলে তুমি 45 পেয়েছো। তাহলে 70 অ্যাটেম্প করে যদি তুমি 45 পাও বা 50 পাও, তাহলে তোমার অটোমেটিকভাবেই নিজের উপর কিন্তু একটা নিজের সেলফ ডাউট তৈরি হবে। তাই জন্য অ্যাকুরেসিটা মেনটেন করবে। তাহলে তোমার কম অ্যাটেম্প্ট হোক, তাহলে কিন্তু তোমাকে একটা জিনিস তখন মাথায় থাকবে যে আমাকে অ্যাটেম্প বাড়াতে হবে, তাহলে আমি ক্লিয়ার করতে পারবো, কারণ আমার অ্যাকুরেসি মোটামুটি ঠিক আছে। তাহলে শুধুমাত্র অ্যাকুরেসির উপর ফোকাস করো, একটু স্পিডটাকে বাড়ানোর চেষ্টা করো। যাদের অ্যাটেম্প্ট কম হচ্ছিল তাদেরকে বলবো স্পিডটাকে একটু বাড়ানোর চেষ্টা করো। জানি আমি যে এই মুহূর্তে স্পিড বাড়ানোর কথা বলে সেই জায়গাটায় আর টাইম নেই, কিন্তু পরীক্ষার হলে গিয়ে প্রথম থেকে একটু ফাস্ট মুভ করার চেষ্টা করবে। তাই বলে আমি বলবো না গেস ওয়ার্ক করো, ঠিক আছে। মেনলি যেটা হয় গেস ওয়ার্কটা হয় ইংলিশে, কারণ রিজনিং বলো ম্যাথস বলো এই দুটো সাবজেক্টে তোমায় সলভ করতে হবে, তারপর তুমি উত্তর দিতে পারবে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে মনে হয় যে আমরা 100% বা 90% সিওরিটি না থাকলেও মনে হচ্ছে এটা হতে পারে, এই গেস ওয়ার্কটা কিন্তু আমরা চালাতে থাকি। তো সেটা অনেক ক্ষেত্রেই ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাই জন্য বলবো গেস ওয়ার্ক কম করে অ্যাকুরেসিটার দিকে নজর রাখার চেষ্টা করবে। এবং এরপরে যাদের নিয়ে কথা বলবো তারা হচ্ছে একদম নিউ এক্সপিরিয়েন্ট, যারা প্রথমবারের জন্য আইবিপিএস পিও দিতে যাচ্ছ। তাদেরকে বলবো তোমরা, এটা তোমাদের নতুন এক্সাম, মানে ফার্স্ট এক্সাম, তাই জন্য তোমাদের ক্ষেত্রে একটা জিনিসই মেনটেন করবে, সেটা অ্যাকুরেসি। এবং যতটা সম্ভব তুমি এখান থেকে শেখার চেষ্টা করো। আমি কেন শেখার কথাটা বলছি, কারণ এক্সামের যে ফিয়ারনেসটা কাজ করে, ভয় পাওয়ার যে ব্যাপারটা কাজ করে, সেটা কিন্তু ভয় কাটানোর জায়গা তোমাদের এটাই প্রথমবার। ঠিক আছে, প্রথমবার যখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার বাড়ির কাছে, তোমার নিজের কাছে সব জায়গাতে একটা বিষয় বলার থাকে যে এটা আমার প্রথম পরীক্ষা, আমি এখান থেকে বেশি কিছু এক্সপেক্ট করছি না। ঠিক আছে, কিন্তু এর পরবর্তী যখনই এক্সামগুলো দিতে থাকবে তখন কিন্তু তোমার বাড়ির লোকজনেরও এক্সপেকটেশন বাড়বে, তোমারও এক্সপেকটেশন বাড়বে। তাই জন্য যারা ফার্স্ট টাইম এক্সাম দিতে যাচ্ছ তাদেরকে এটুকুই বলার, ফার্স্ট টাইম, প্রথম এক্সাম, সেটা ভেবে তোমরা নিজেদের মধ্যে যে এক্সাম রিলেটেড যে ভয় রয়েছে, এক্সাম দিতে গিয়ে আমাকে এই ফেস করতে হতে পারে, বা আমি ওখানে গিয়ে কীভাবে সেন্টারটা খুঁজবো, আমার সিট কীভাবে খুঁজবো, এই যে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো থাকে
সেগুলো থেকে ভয় কাটানোর জন্য, সেগুলো থেকে টেনশন মুক্ত হওয়ার, এটা কিন্তু তোমার সবথেকে বড় সুযোগ 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমাদেরকে বলবো অ্যাকিউরেসি মেনটেন করো, তাতে অ্যাটেম্প কম হোক, খুব একটা চাপ নেই, ঠিক আছে? তুমি ফার্স্ট এক্সামেই তুমি 80টা অ্যাটেম্প করে আসবে বা 70টা অ্যাটেম্প করে আসবে, এটা কিন্তু নয়, ঠিক আছে? তোমার ক্ষেত্রে অ্যাটেম্প হয়তো কম হবে, তবে তোমার যেটা মাথায় রাখতে হবে অ্যাকিউরেসি যেন ঠিকঠাক থাকে, যা অ্যাটেম্প করবে সেটাই যেন আমার স্কোর কার্ডে আমি দেখতে পাই। 3 নাম্বার যেটা কথা তোমাদের জন্য, ফার্স্ট টাইম যখন এক্সাম আমরা দিতে যাই তখন আমাদের মতো অনেকগুলো প্রশ্ন থাকে, ঠিক আছে? যে কি নিয়ে যাব, কি করব না, এই প্রশ্নগুলোর উত্তর অযথা এখানে ওখানে না খোঁজাখুঁজি করে তোমরা তোমাদের কল লেটারে কিন্তু যে ডিটেলস পড়ো, ইনস্ট্রাকশন পেজটা আমরা হয়তো যেটা নিয়ে যাই না, রেখে দিই বাড়িতে, সেই ইনস্ট্রাকশন পেজটা যদি একবার গো থ্রু করো তোমরা, তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, যে কখন যেতে হবে, কি করতে হবে, কি কি নিয়ে যেতে পারবো, কি কি অ্যালাউ আছে না আছে, সব কিন্তু ওখানেই পেয়ে যাবে। এই অযথা ঘাবড়ানোর বা অযথা টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, এবার এটা জেনারেল ইনস্ট্রাকশন ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য আমি এটা বলতে চাই, এবং আমি নিজেও এটা ফলো করতাম। সেটা হচ্ছে যখন কোনো এরকম প্রিলি লেভেলের বা মেন্সের যখন এক্সাম থাকবে, তার আগের দিনটাকে আমি বাফার দিন হিসেবে রাখতাম। সেই দিনটাতে আমি কোনো রকম পড়াশোনার প্ল্যানিং কিছু করতাম না, কারণ আমরা এতদিন ধরে পড়াশোনা করছি, এতটা মাথায় প্রেশার নিয়ে প্র্যাকটিস এই ওই সেটা লেগেই থাকছে, তার পাশাপাশি এই সময়টাতে মাইন্ডটাকে রিল্যাক্স করার দরকার। যা হলো এতদিন ধরে সেই সময় মাইন্ডটাকে একটু রিকভারির দরকার রয়েছে, মাইন্ডটাকে একটু রিল্যাক্সের মোডে রাখার দরকার রয়েছে। তাই জন্য আজকের দিনটাতে এক্সট্রা হেভি প্রেশার নিয়ে পড়াশোনা করার কোনো মানে নেই, ঠিক আছে? কারণ তোমার এই একদিনের ভয়াবহ পরিশ্রম বা ভয়ঙ্কর পরিশ্রমের জন্য তোমার যে স্কোর কার্ডে বা পারফরমেন্সে অনেক রকম মানে অনেক বিশাল পরিবর্তন হবে তা আমার মনে হয় না, ঠিক আছে? তাই জন্য আজকের দিনটা একটু রিল্যাক্স মোডে থাকো, একটু আমরা সাধারণভাবে পড়াশোনা না থাকলে যে ডেইলি রুটিনটা ফলো করি সেটাই ফলো করো, সেসব নিয়ে চিন্তা নেই। কিন্তু যদি তার মধ্যেও কারো একটু পড়তে ইচ্ছা করে যে না একদম বইপত্র থেকে ডিট্যাচ আমি থাকবো না, তাহলে তাদের ক্ষেত্রে বলবো একদম ইজি কিছু কোশ্চেন, যেমন অ্যাপ্রক্সিমেশন হতে পারে, কিছু নাম্বার সিরিজ থাকে, সেগুলো প্র্যাকটিস করো। কঠিন হার্ড লেভেল মক টেস্ট কোনো কিছুতে যাওয়ার দরকার নেই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমরা রিজনিংয়ের কিছু মানে ইনইকুয়ালিটিস বলো বা কিছু ডিরেকশন, ঠিক আছে, ব্লাড রিলেশন, এই সমস্ত ইজি প্যাটার্নের কিছু প্রশ্ন তোমরা সলভ করতে পারো। তাহলে কি হবে, সেক্ষেত্রে তোমার একটা কনফিডেন্সের জায়গা থাকবে, হ্যাঁ, কনফিডেন্সটা ব্রেক হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? এবং সেই জায়গাটা তোমার যারা পড়াশোনার মধ্যে একটু থাকতে চাইছো তারা এই কাজগুলো করতে পারো। একদম হেভি মক একটা আমি একটা দিলাম বা 4-5টা মক দিলাম, সেখানে দেখা যাচ্ছে যে স্কোর হলো কি হলো না সেসব নিয়ে মাথা খারাপ করে কোনো লাভ নেই। তাই জন্য একটু ফ্রি মুডে থাকো, দেখবে ভালো থাকবে। এবং তারপরে কালকে গিয়ে প্রত্যেকে এক্সাম দাও ভালোভাবে, তবে নিজেরা যে জায়গায় পারফরমেন্স রয়েছে নিজেদের সেখান থেকে ইমপ্রুভ করার চেষ্টা করো, এটুকুই বলার। তো যাই হোক, সবাইকে বেস্ট অফ লাক। সবাই পারলে ভিডিওটা শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে বেস্ট অফ লাক।